স্টুডেন্ট উইংস সোনারগাঁ পত্রিকা আয়োজিত মেডিটেশন কনফারেন্স 2026-এ আজকে প্রধান অতিথি মিস রুমানা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। আমাদের সামনে উপস্থিত আছেন সভাপতি শাহ মুস্তাজান সুইটি, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আর আমার একটি ডিএনএর মেডিকেলবৃন্দ যারা আমার সাথে কলিগ হিসাবে আছেন। বিএমএফের সহসভাপতি আপনাদের সামনে অলরেডি পরিচিত করে দেওয়া হয়েছে, আমাদের মেডিকেল ফিসাদ মাহমুদ এবং মমতাজ পাবিন দুজনে বাংলাদেশ মেডিকেল ফোরামের সহসভাপতি, এবং আমার ব্যক্তিগত পরিচয় দেওয়া হয়েছে। আমি নকশাদ ইফতেখার, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। পাশাপাশি আরেকটি পরিচয় আমাদের দেওয়া হয়েছে, আমি চেয়ারম্যান কমিউনিটি মেডিয়েটর্স সেন্টার বাংলাদেশ, চেয়ারম্যান হিসাবে আছি। আমার সাথে আছেন ইফাত হাসান শামী, তিনিও জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছেন, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন বিমসের চেয়ারম্যান এস.এম. গোস্বামী স্যার, তিনিও অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমাকে বক্তব্যের যে বিষয়টি উপস্থাপনের জন্য বলা হয়েছে সেটা হচ্ছে সংগঠন। তো আমি সংগঠন সম্পর্কে যাওয়ার আগে আমি আজকে যে উপস্থিতি পরিচিতি পর্ব তার সাথে আলোচনা করি। এখানে বিভিন্ন শ্রেণী পেশার শিক্ষার্থী, পেশাগত দিক থেকে সমাজকর্মী আছেন, চেয়ারম্যান মহোদয় আছে সাবেক, এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে আছেন, নবম দশম শ্রেণীর ছাত্রী যেমন আছেন, ল কলেজের স্টুডেন্ট আছেন। তো সবার সামনে সংগঠন সম্পর্কিত কিছু বিষয় এবং আমাদের যে প্রতিষ্ঠান সিএমবি অর্থাৎ কমিউনিটি মেডিটেশন সেন্টার সিএমবি সম্পর্কে আমি আলোচনা করতে চাই। তো আমি প্রথমে এভাবেই শুরু করতে চাই, আমাদের সামনে এমন একটি বিষয় যেটা সংগঠনের শুধু পরিচিতি নয়, আমি এটাকে বলতে চাই সংগঠনের একটা ফিলোসফি বা সংগঠন কেন্দ্রিক একটা দর্শন। এই কেন্দ্রিক এবং চেতনা থেকে যে উদ্ভূত হয়েছে সেটা হচ্ছে কমিউনিটি মেডিটেশন সেন্টার বাংলাদেশ। আর আমাদের যে সংগঠন তার উৎপত্তি সম্পর্কে আমি যাওয়ার আগে একটু ব্যক্তিগতভাবে আমার এক্সপিরিয়েন্সটা বলতে চাই। আমি যখন মেডিটেশন জগতে আসি তখন আমার মেডিটেশন সম্পর্কিত খুব একটা উপলব্ধি ছিল না, সংগঠন সম্পর্কে কিছুটা ধারণা ছিল। সেটা ব্যক্তিগতভাবে আমি যে জেলা থেকে এসেছি সেখানে আমার একটা স্পোর্টস সেক্টরে একটা ক্লাব ছিল, এটার নাম ছিল একতা ক্রীড়া চক্র। এই সংগঠন বা এই ক্লাবকে কেন্দ্র করে আমার তৃণমূল পর্যায়ে সংগঠন কেন্দ্রিক একটা ধারণা ছিল একটুকুই, বা মেডিটেশন কেন্দ্রিক যে ব্যাপকতা বা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল সেক্টরে মেডিটেশনকে পরিচিতি করিয়ে দেওয়া যে বিষয়গুলো, এটা আমাদের খুব একটা ধারণা ছিল না। প্রথমবারের মতো আমাদের গোস্বামী স্যার অলরেডি বলেছেন, মেডিটেশন জগতে আমরা প্রথমে 10 ঘন্টা এবং 40 ঘন্টা একটা প্রশিক্ষণ লাভ করি, এবং 40 ঘন্টা প্রশিক্ষণের মাধ্যমে আমরা একটি রিয়েল মেডিটেটর হিসাবে স্বীকৃতি লাভ করি। তো আমারও প্রথম সূত্রপাত হয়েছিল এমনি একটি বিষয়ে। আমরা 40 ঘন্টা প্রশিক্ষণ প্রাপ্ত হই এবং আমার সাথে অনেকগুলো কলিগ আছেন। এর মাধ্যমে আমরা মেডিটেশন সেক্টরে আবির্ভূত হই। পরবর্তীতে আমরা যখন বিভিন্ন জায়গায় আমরা এমন কনফারেন্স বা ট্রেনিং নিয়ে যাই, তখন আমার আস্তে আস্তে মেডিটেশন সেক্টরকে ব্যক্তি লাভ করার জন্য আমার একটা পার্সোনাল দায়বদ্ধতা বা সম্পৃক্ততা চলে আসে। এর মাঝ দিয়ে আমাদের সংগঠনটা উৎপত্তি লাভ করে। প্রথমত আমরা ধারণা পেয়েছি ড্রিমস একটা সংগঠন। এই সংগঠনটা যদি আমরা চিন্তা করি, এটা হায়ারকি বা এটা যদি স্তরবিন্যাস, এটা প্রথম দিকে সংগঠন। এর পরবর্তীতে আমরা যখন প্রশিক্ষণ লাভ করি তখন আমাদের মধ্যে একটা উপলব্ধি হয়, আমরা শুধু প্রশিক্ষণ নিয়ে সীমাবদ্ধ থাকবো নাকি ব্যক্তিটা আমরা গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে বা ডোমেস্টিক লেভেলে আমরা ছড়িয়ে দেবো। এই পর্যায়ে আমাদের চেয়ারম্যান মহোদয় উনি আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে ব্রিফ করলেন, আমরা কীভাবে প্রোগ্রামটা বা এই আন্দোলনটাকে সমাজের বুথ লেভেলে ছড়িয়ে দিতে পারি। এর মাধ্যমে প্রথম যে সংগঠনটা উৎপত্তি লাভ করে সেটা হচ্ছে বাংলাদেশ মেডিটেটর্স ফোরাম। এটা সুপ্রিম কোর্ট মেডিটেশন সেন্টারে উৎপত্তি লাভ করে। পরবর্তী পর্যায়ে মেডিটেশন বিষয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়, যেটা ইভলিউশন অফ মেডিটেশন। এটা সুপ্রিম কোর্ট মেডিটেশন সেন্টারে উৎপত্তি লাভ করে এবং তারই সূত্রপাত হয় 17ই
মে তারিখটা খুবই উল্লেখযোগ্য আমাদের জন্য, বিশেষ করে কমিউনিটি মেডিয়েশন ফোরামের জন্য। এবং এটার মাধ্যমে প্রথমবারের মতো সুপ্রিম কোর্ট মেডিয়েশন সেন্টারে বিমস এবং মেডিয়েটর্স ফোরামের নেতৃবৃন্দদের দিয়ে আমাদের একটা সংগঠন উৎপত্তি লাভ করে, যেটার সূত্রপাত আমরা বললাম কমিউনিটি মেডিয়েশন সেন্টার বাংলাদেশ। তো স্যার অলরেডি পরিচয় করিয়ে দিয়েছে, বিমসটা কোনো এনজিও না, এটা একটা সেলফ কন্ট্রিবিউটরি প্রতিষ্ঠান। এটা হচ্ছে নিজেদের টাকায় নিজেদের উপার্জনের মাধ্যমে একটা সংগঠনকে দাঁড় করানো এবং এটার মাধ্যমে সোশ্যাল ওয়ার্কগুলো আমরা করে থাকি। তো আমি ধন্যবাদ দিতে চাই আমাকে সংগঠন সম্পর্কে বক্তব্য উপস্থাপনের জন্য। এই পর্যায়ে আমি যে বিষয়টা আলোচনা করতে চাই, আমি যেহেতু কমিউনিটি মেডিয়েশন সেন্টার বাংলাদেশের সম্পর্কিত বলতে চাই, আমাদের যে মিশন বা ভিশনগুলোকে একটু হাইলাইট করতে চাই। আমাদের যে ভিশন তার মতো উল্লেখযোগ্য হচ্ছে, আমরা চাই আমাদের বিরোধগুলো ইউনিয়ন পর্যায় থেকে যে বিরোধগুলো সূত্রপাত হয় সেগুলোর অবসান আমরা ওইখান থেকে শুরু করতে চাই। তার জন্য আমাদের মূল যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সেটা হচ্ছে সমাজে আমরা কোনো না কোনোভাবে পরিবারের সাথে সম্পৃক্ত, এবং পরিবার বলতে আমরা প্রথমে মাকে বুঝি, যেটা অলরেডি আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেছেন। তো আমাদের তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে আমরা যে বিষয়টা উপলব্ধি করছি, আমরা হচ্ছে পরিবার কেন্দ্রিক। আমরা যদি বিরোধগুলো মীমাংসা বা বিরোধের বীজটা যদি অঙ্কুরেই বিনষ্ট করতে পারি, তাহলে আমাদের এই বিরোধগুলো বিভিন্ন ধাপ পেরিয়ে, অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে বা জেলা লেভেলে যে কোর্টগুলো, এখান থেকে পেরিয়ে ইভেন আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত যাতে এই স্তরগুলো পার হয়ে এতটা লম্বা পথ জার্নিটা যাতে দিতে না হয়, বিরোধের সূত্রপাতগুলো যাতে আমরা অঙ্কুরেই বিনষ্ট করতে পারি। এবং এটার জন্য যে আমাদের একটা প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, সেই সূত্র থেকে যদি বলতে হয়, তাহলে আমাদের টার্গেট বা ভিশন হচ্ছে ইউনিয়ন সেক্টরে আমাদের কাজ করা। এবং তারই সূত্রপাত ধরে সিএনবি ইতিমধ্যে বেশ কয়েকটি কার্যক্রম পরিচালনা করেছে। আমি খানিকটা একটু ডেটাভিত্তিক বলতে চাই, সেটা হচ্ছে কমিউনিটি মেডিসিন সেন্টার বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে 2টা জেলায় খুব বেশি গুরুত্বপূর্ণ কাজ করেছে। অলরেডি আমাদের মোটামুটি যে 19 লাখ আমাদের পাহাড়পুরে যে আমাদের যে মেডিসিন সেন্টার আছে, সেখানকার প্রতিষ্ঠাতা, এইখানে আমরা উল্লেখযোগ্য যে কাজ শুরু করেছি সেটা হচ্ছে আমাদের 31 মে স্কুল পর্যায়ে প্রথমবারের মতো প্রশিক্ষণ, এইরকম একটা প্রশিক্ষণ বা মেডিসিন কনফারেন্সের মধ্যে দিয়ে সূত্রপাত হয়েছিল। পরবর্তীতে আমাদের 23 আগস্ট এই বিশাল একটা কনফারেন্স হয়, প্রায় 150 দিকে আমাদের স্টুডেন্ট ওখানে মেডিসিন কনফারেন্সে উপস্থিত। পরবর্তীকালে খুবই সাম্প্রতিককালে আপনাদের সামনে একটা বুকলেট আছে যেটা কালো আকারে, সেখানে স্টুডেন্ট উইক কর্তৃক প্রথমবারের মতো একটা কনফারেন্স আয়োজিত হয়, যেখানে প্রায় 500 নারী শিক্ষার্থী। এটা একটি উল্লেখযোগ্য বিষয়, যেখানে স্টার কান্ট্রির মালদ্বীপের জাস্টিস আয়েশা সুজন মোহাম্মদ এবং আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি আইনুল নিশা সিদ্দিকা উপস্থিত ছিলেন। এই যে আমাদের কাজকর্ম, এটা শুধু পাহাড়পুর বা নৌকাতেও সীমাবদ্ধ ছিল না। পরবর্তীতে আমি যে জেলায় ছিলাম, অর্থাৎ আমি কক্সবাজার থেকে বেড়ে উঠেছি, আমাদের কক্সবাজারেও কমিউনিটি মেডিসিন সেন্টারের ব্যক্তি বা স্টুডেন্ট উইংসের কার্যক্রমটাও কিন্তু ব্যক্তি লাভ করে। এবং তারই ধারাবাহিকতায় বিগত 20 সেপ্টেম্বর 2025 উখিয়া জালিয়াপালং নামে একটি ইউনিয়ন আছে, এটা একদম সমুদ্রের তীর ঘেঁষে একটা ইউনিয়ন। মেরিন ড্রাইভ খুব একটা যারা পর্যটন বা ট্যুরিজম নিয়ে কাজ করে তারা দেখেছেন, একদম কাছাকাছি নিকটের একটা ইউনিয়ন। এইখানে মেডিয়েশন প্রক্রিয়া, আইনগত সহায়তা, সংশোধন অধ্যাদেশ নিয়ে একটা কনফারেন্স অনুষ্ঠিত হয়। ওইখানে আমাদের জাস্টিস আহমেদ বিচারপতি হিসাবে এবং প্রশিক্ষক হিসাবে তিনি উপস্থিত ছিলেন, এবং কমিউনিটি মেডিয়েশন সেন্টার এবং বিরুদ্ধে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো আমার যে সংগঠন সম্পর্কিত ধারণা বা ব্যক্তি, এটা খুব সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করা হয়েছে। এখানে আমি ব্যক্তিগত উপলব্ধি হিসেবে বলেছি, আমরা 4 শ্রমিকদের অধিকার আন্দোলনের যে বরিষ্ঠ কণ্ঠস্বর আমরা ওনাকে পেয়েছি। 127 টাকা, খুবই স্পেসিফিক্যালি বলেছেন যে 127 টাকা মজুরি, এর পাশাপাশি প্রোটেকশন অফ দ্য লেবার বা
জাতীয় লীগের কর্মকর্তা যারা আছেন তাদের রেইনকোট দেওয়ার বিষয়গুলো, এই যে ছোট ছোট বিষয়, এগুলোকে অধিকার আন্দোলনের যে একটা বড় ধরনের মাইলফলক হতে পারে, ছোট বিষয়টা থেকে আজকে এই পর্যায়ে এসেছি। তো আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই চুনারুঘাট উপজেলায় যারা আছেন, এবং এই একটা জেলা থেকে আমি বিশ্বাস করি কক্সবাজার বা নৌবাদ যেমন ব্যক্তি লাভ করেছে, এখানে আজকে যারা প্রশিক্ষণ যদি আমরা বলতে চাই, আমরা হয়তো জ্ঞানামত একটা ট্রেনিং খুবই রিসেন্টলি আমরা হয়তো বলতে পারবো আশা করি। তো এখন যে বিরোধ সম্পর্কিত বা মেডিয়েশন সম্পর্কিত ছোটো ছোটো যে ধারণাগুলো আমরা এখান থেকে পেলাম, আমি মনে করি এটা সংগঠন বা পারিবারিক মহলে আমাদের এই ছোটো ছোটো অভিজ্ঞতাগুলোর মাধ্যমে আমরা অনেক বেশি ব্যক্তি লাভ করবো। আমার বক্তব্যের পরিসর হয়তো একটু বেশি ছিল, আমি স্ক্রিপ্টেড বক্তব্যে খুব একটা যাওয়ার সুযোগ পাচ্ছি না বা যাবো না। তো আমি পরিশেষে আমি এভাবেই আহ্বানগুলো করতে চাই, আমাদের সামনে এখন দুইটা পথ খোলা হয়েছে, এমন একটা সন্ধিকোণে উপস্থিত হয়েছি আমরা, দুইটি পথ, একটা হচ্ছে সংঘাতের পথ আর একটা হচ্ছে সংলাপের পথ। সংঘাতের যে পথ সেটা আমাদের মধ্যে বিভাজনের সৃষ্টি করে, আমাদেরকে ডিভাইড করে। আমরা কি এই পথে যাব নাকি আমরা সমাধান অর্থাৎ সলিউশনের পথটা বেছে নেব? আমি বিশ্বাস করি আমাদের সামনে দুইটি পথের বিকল্প হিসাবে দ্বিতীয় পথটাকে আমরা বেছে নিতে চাই, যে একটা সমাধানের পথ। এই সমাধানটা কীভাবে আসবে? সমাধানটা এমন প্রক্রিয়া আসবে যেটা মেডিয়েশন বা মধ্যস্থতার যে প্রক্রিয়া আমরা এখানে ধারণা পেয়েছি, এটাই আমাদের স্বীকৃত পদ্ধতি, এবং এটা আমাদের আইনগতভাবে স্ট্যাটিউটরি প্রভিশন দ্বারা এই মেডিয়েশনটাকে এখন আমাদের আইনগতভাবে জানা, বোঝা এবং এটাকে চর্চা করার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমি এইভাবে বলতে চাই, আমাদের পরিবার থেকে এইটা সূচনা হোক, এবং এটা সূচনা চুনারুঘাট স্টুডেন্ট উইং আজকের যে কনফারেন্স তাদের মাধ্যমে নিজ পরিবারে, সমাজে, এবং আরও যদি বলতে চাই বৃহত্তর পরিসরে সেটা উপজেলা থেকে জেলা পর্যায়ে নিজেদেরকে যেমন জ্ঞানে আলোকিত করবেন, এবং প্রশিক্ষণের মাধ্যমে আরও ধারাবাহিকভাবে জ্ঞান চর্চার মাধ্যমে আমাদের সামনে অনেকগুলো বুকলেট, দুইটা বুকলেট আছে, একটা হচ্ছে স্টুডেন্ট ইউনিট কর্তৃক যেটা ৭২ হয়েছে সেটা, আর একটা মেডিয়েশন সম্পর্কিত প্রাথমিক ধারণা দেওয়ার জন্য সবার সামনে একটা বই উপস্থাপন করা হয়েছে। আমরা মনে করি আজকে যে ছোট্টখাটো যে ধারণা, এবং আমাদের কি পার্সন যারা আছেন সামনে যারা বক্তব্য দেবেন আইনগত বিষয় সম্পর্কিত, আমাদের সামনে বক্তব্য বুলিং সম্পর্কিত অলরেডি আমাদের সামনে বক্তব্য উপস্থাপিত হয়েছে। আমাদের স্যার শিক্ষা স্যার বলেছেন আড়াই সম্পর্কিত, সামনে আসবে সংবিধান সম্পর্কিত। আমাদের এই ছোটো ছোটো জ্ঞান বা ধারণাগুলো আমরা নিজেরা যখন জ্ঞানে আলোকিত হব, এবং সংগঠনগুলো দাঁড় করানোর যে শক্তি আমাদের মধ্যে অন্তর্নিহিতভাবে সবার মধ্যে আছে, আমরা যদি ব্যক্তিগত চর্চার থেকে সমাজ বা সংগঠন সংজ্ঞায়নের মাধ্যমে যদি নিজেদেরকে আলোকিত করতে পারি, তাহলে আমি মনে করি এই সংঘ মেডিয়েশন জগতে একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে। পরিশেষে আমি আহ্বান করতে চাই, মামলা সংস্কৃতি থেকে আমরা সমঝোতা সংস্কৃতিতে যাই, সংঘাতের সংস্কৃতি থেকে আমরা সম্প্রীতি সংস্কৃতিতে যাই, চলো রাষ্ট্র সংস্কার করি, চলো মেডিয়েশনের মাধ্যমে শান্তির বাংলাদেশ করি। আমি আজকে স্টুডেন্ট ইউনিটে যারা এই প্রোগ্রামটা আয়োজন করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছে তাদের ধন্যবাদ দিতে চাই। পাশাপাশি আমাদের চেয়ারম্যান মহোদয়, আমাদের সর্বজন শিক্ষক এবং আমাদের সাথে যারা বিভিন্নভাবে ওতপ্রোতভাবে এই প্রোগ্রামটা সফল করার জন্য এই আয়োজন, তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে এবং আমার প্রধান অতিথিকে আজকের অনুষ্ঠানে হওয়ার জন্য এবং আমাদের সামনে এই স্টুডেন্টদের সামনে তার সর্বাঙ্গীন উপস্থিতির মতো আলোকিত করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।